ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সে আজকে আমরা কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমাদের তার আগে যে আমাদের জানতে হবে ভ্যালেন্সি বা যোজ্যতা সম্পর্কে। তাহলে আমরা যোজ্যতা বিষয় সম্পর্কে আগে জানার চেষ্টা করি। দেখো, আমরা যোজ্যতা সম্পর্কে প্রথমে যেটা জানতে হবে, বিজ্ঞানী বোর্ড যেটা বলেছিলেন যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস ধনাত্মকধর্মী এবং বাইরের কক্ষপথগুলোতে থাকে ইলেকট্রন। এই কক্ষপথগুলোর নাম হচ্ছে কে, এল, এম এবং এটসেট্রা। আমরা যাদেরকে 1, 2, 3 কক্ষপথ হিসাবে আমরা পরপর বলতে পারি। আমাদের প্রথমেই যেটা জানবো আমরা, যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন, আর শেষ কক্ষপথটাকে বলবো যোজ্যতা কক্ষপথ। আমরা যদি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর ক্ষেত্রে দেখি, সেখানে দেখবে তোমরা 18 দীর্ঘ পর্যায় সারণীতে 18তম শ্রেণীতে আছে আর্গন। আমরা আর্গনের ক্ষেত্রে যেটা আমরা দেখব, সেখানে আমাদের দুটো নিয়ম জানতে হবে, একটা হচ্ছে দ্বৈত নিয়ম, একটা হচ্ছে অষ্টক নিয়ম। দ্বৈত নিয়ম হচ্ছে শেষ কক্ষে যারা থাকে দুটো ইলেকট্রন, হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি। অন্যান্য মৌলের ক্ষেত্রে যেটা দেখি, শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে তারা সুস্থিত অবস্থায় থাকবে। এটাকে আমরা শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে তাকে আমরা বলছি অষ্টক নিয়ম বা অক্টেট কনফিগারেশন। আমরা আর্গনের ক্ষেত্রে কিন্তু এটাই দেখতে পাচ্ছি। এবং তোমরা দেখো, আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, যেহেতু শেষ কক্ষে 8টি ইলেকট্রন আছে, সেই জন্য আর্গন হাইড্রোজেন বলো অক্সিজেন বলো কারোর সঙ্গে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করছে না, অর্থাৎ তাদের যোজ্যতা শূন্য, কোনো ইলেকট্রন দেওয়া নেওয়া করছে না। কিন্তু পৃথিবীতে অনেক মৌল আছে, সব মৌলের ক্ষেত্রে এটা হয় না, যে তারা প্রত্যেকেই চায় যে তারা নিজেদের মধ্যে একটা ইলেকট্রন বন্ধন সৃষ্টি করবে। এই বন্ধনের দ্বারা তারা কি করবে, একটি যৌগ গঠন করবে, কারণ প্রত্যেকেই অস্থির অবস্থায় আছে, তারা চায় প্রত্যেকেই সুস্থির অবস্থায় আসতে। সেক্ষেত্রে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন সমন্বয়ের মাধ্যমে আমরা করতে পারি, যেটাকে আমরা বলি ভাগাভাগি। আমরা যদি একটু সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের কথা যদি বলি, প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তারপর কক্ষপথে 1টি। আবার ক্লোরিনের ক্ষেত্রেও দেখি, প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে 7টি। যেহেতু এদের পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো, তাহলে এখানে সোডিয়াম কি করবে, শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। তাহলে ক্লোরিন তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে সুস্থিত হবে। অন্যদিকে সোডিয়াম তার শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন বর্জন করলে তখন তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে সোডিয়াম হবে ধনাত্মকধর্মী এবং ক্লোরিন হবে ঋণাত্মকধর্মী। এইভাবে তারা সমন্বয় করতে পারে। আবার পাশাপাশি আমরা যদি দেখি, 2টো ক্লোরিন পরমাণুকে নিয়ে ভাবি, সেখানে দেখো 2টো ক্লোরিন পরমাণু শেষ কক্ষপথে কিন্তু 7টি করে ইলেকট্রন আছে, তোমরা জানো পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে। তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে যুক্ত হবে তখন, কারণ দুজনেই কিন্তু অস্থির অবস্থায় আছে, তখন কি করবে, তারা ইলেকট্রন সমন্বয় ভাগাভাগি করবে। এই যে ভাগাভাগি করলো, তখন এক্ষেত্রে কিন্তু একটি করে ইলেকট্রনের দ্বারা তারা ভাগাভাগি করলো বলে তাদের যোজ্যতা হিসেবে আমরা 1 ধরছি। অর্থাৎ আমরা এখানে যোজ্যতা কি, একটা ইলেকট্রন গ্রহণ করা, বর্জন করা বা সমন্বয়ের মাধ্যমে তাদের মধ্যে একটি ক্ষমতা অর্জন করে যুক্ত হওয়ার, দ্যাট ইজ ভ্যালেন্সি। আমরা এবারে যেটা যাব, যে যদি কারোর যোজ্যতা তার শেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন থাকে, এখানে একটা জিনিস দেখো, ফ্লুরিন, ফ্লুরিনের ক্ষেত্রে দেখো আমাদের পরমাণু ক্রমাঙ্ক 9, প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 7টা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু বিচার করি, যে ওকে অষ্টক যদি পূর্ণ করতে হয়, অর্থাৎ সুস্থিত অবস্থায় আসতে হয়। সুস্থিত অবস্থা মানে হিসাব বলছে তার 2, 7 আছে, হতে হবে 2, 8। তাহলে 2, 8 হলে সে কি হবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাসে ক্ষেত্রে 2 এবং 8 পরমাণু ক্রমাঙ্ক 10 তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সেই তখন কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করে
তাহলে তার অষ্টক পূর্তি করবে। তাহলে এখানে তার কটি ইলেকট্রন গ্রহণ করলে সে সুস্থিত হবে? ন্যাচারালি একটি ইলেকট্রন, কারণ 8 - 7 = 1। সুতরাং এক্ষেত্রে তার যোজ্যতা কত বলবো? ফ্লুরিনের 1। আমরা পরের পরমাণুর ক্ষেত্রে যাই, অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি তার পরমাণু ক্রমাঙ্ক 8। বুঝতেই পারছো প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 6টি। তাহলে তাকে অষ্টক পূর্ণ করতে গেলে কি করতে হবে? আরো 2টো ইলেকট্রন লাগবে, তবে সে সুস্থিত অবস্থায় আসবে এবং আর্গনের নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, যেটা 10 বলা হচ্ছে। তাহলে তাকে আরো 2টো ইলেকট্রন গ্রহণ করতে হবে, সেই জন্য তার যোজ্যতা 2। আমরা যদি এবারে যাই যে শেষ কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন যদি 4-এর নিচে থাকে, সোডিয়ামকে ভাবি, তোমরা বুঝতেই পারছো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, মানে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে 1টি ইলেকট্রনই থাকছে। তাহলে এই একটি ইলেকট্রন সে কি করবে? বর্জন করবে। কেন বর্জন করবে? তাকে তো সুস্থিত অবস্থায় আসতে হবে এবং আবার 2 এবং 8 যেটা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সুতরাং আমরা এক্ষেত্রে বলতেই পারি যে সে সুস্থিত অবস্থায় আসার জন্য একটি ইলেকট্রন বর্জন করবে। আবার অপরদিকে যদি দেখি ফ্লুরিনের ক্ষেত্রেও সে একই অবস্থা, শেষ কক্ষে 7টি আছে। তখন সোডিয়াম কি করবে? ফ্লুরিনকে ওই ইলেকট্রন বর্জিত ইলেকট্রনটি ফ্লুরিন গ্রহণ করে তার অষ্টক পূর্তি করবে। তাহলে এখানে সোডিয়াম আয়ন পজিটিভ আয়ন এবং ফ্লুরিন আয়ন নেগেটিভ আয়নে পরিণত হলো। এই অবস্থায় তারা আয়নীয় বন্ধন তারা গঠন করবে, নিজেদের মধ্যে যৌগ গঠন করবে। আমরা এরকম বিভিন্ন মৌলের ক্ষেত্রে যদি দেখি তাদের কিছু ক্যাটায়ন বা অ্যানায়ন সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে মূলত আয়ন কাদের বলছে আমরা সবার আগে জানতে হবে। তড়িৎগ্রস্ত কণা যারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। যদি ইলেকট্রন বর্জন করে, দেখো তোমরা Na+ করেছে, 2টো ইলেকট্রন বর্জন করে Cu2+, 3টি ইলেকট্রন বর্জন করে Al3+ বা ক্যাটায়নস তারা তৈরি করছে। আমরা উল্টো দিকে যদি এবার যাই, যে অ্যানায়ন্স থেকে যদি আমরা এবার বিচার করি, তাহলে অ্যানায়ন্সের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন গ্রহণ করছে, দেখো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl-, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে O2-। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকে তাদের যোগ্যতা কত সেটা আমরা শিখলাম এবং এই বিষয়কে নিয়ে আমরা পরবর্তী আয়নীয় বন্ধনের দিকে আমরা যাব।